আজকের পৃথিবীতে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? টাকা, সময়, নাকি জ্ঞান? স্বামী বিবেকানন্দের শিক্ষা অনুসরণ করলে উত্তরটা হয়তো অন্যরকম হবে। আমাদের সবচেয়ে বড় শক্তি হল মনোযোগ। কারণ জ্ঞান আমাদের চারপাশে অসংখ্য, কিন্তু সেই জ্ঞানকে নিজের মধ্যে গ্রহণ করার মতো একাগ্র মন কতজনের আছে? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীর সমস্ত জ্ঞানই অর্জিত হয়েছে মনের শক্তিকে এক জায়গায় কেন্দ্রীভূত করার মাধ্যমে। তিনি আরও বলেছিলেন, মন যত বেশি একাগ্র হয় একটি নির্দিষ্ট বিষয়ের ওপর, তত বেশি দক্ষতা আয়ত্ত করা যায়। এটাই হলো আসল রহস্য। 1890-এর দশকের গোড়ার কথা। স্বামী বিবেকানন্দ তখন পরিব্রাজক সন্ন্যাসী। মিরাটে কয়েকজন গুরু ভ্রাতার সঙ্গে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন ছিলেন স্বামী অখণ্ডানন্দ। একদিন স্বামীজি অখণ্ডানন্দকে বললেন স্থানীয় লাইব্রেরি থেকে স্যার জন লবকের রচনাগুলি নিয়ে আসতে। অখণ্ডানন্দ বই আনতে শুরু করলেন। একদিন একটি খণ্ড, পরের দিন সেই বই ফেরত দিয়ে আরেকটি খণ্ড, তারপর আবার পরের দিন আরেকটি। লাইব্রেরির কর্মচারীর কাছে ব্যাপারটা অস্বাভাবিক মনে হল। এত বড় বই একদিনে পড়ে ফেলা কি সম্ভব? শেষ পর্যন্ত লাইব্রেরিয়ান সন্দেহ প্রকাশ করলেন। তিনি মনে করলেন সন্ন্যাসী হয়তো বইগুলি না পড়েই ফেরত দিচ্ছেন। স্বামীজি যখন বিষয়টি জানতে পারলেন, নিজেই লাইব্রেরিতে গেলেন। তিনি শান্তভাবে বললেন, আমি বইগুলো পড়েছি, আপনি চাইলে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। লাইব্রেরিয়ান প্রশ্ন করলেন, একটি দুটি নয়, বইয়ের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন। স্বামীজি উত্তর দিলেন নির্ভুলভাবে। তাঁর স্মৃতি এবং বোঝার ক্ষমতা দেখে লাইব্রেরিয়ানের সন্দেহ দূর হয়ে গেল। পরে অখণ্ডানন্দ জানতে চাইলেন, স্বামীজি, আপনি এত তাড়াতাড়ি বই পড়লেন কিভাবে? স্বামীজির উত্তর ছিল আরও আশ্চর্য। তিনি বলেছিলেন, সাধারণ মানুষের মতো শব্দে শব্দে বই পড়েন না তিনি, বরং বাক্য, কখনো অনুচ্ছেদকে একসঙ্গে আত্মস্থ করেন, যাকে তিনি এক ধরনের ক্যালিডোস্কোপিক রিডিং বলেছিলেন। এখানে আসল রহস্য কিন্তু দ্রুত পড়া নয়। আসল রহস্য মন সম্পূর্ণভাবে যেখানে আছে সেখানেই রাখা। তাহলে মনোযোগ আসলে কি? আমরা সাধারণত মনে করি মনোযোগ মানে অনেকক্ষণ কোনো একটা বিষয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখা। কিন্তু স্বামী বিবেকানন্দের রাজযোগের দৃষ্টিতে মনোযোগ আরও গভীর বিষয়। তিনি পতঞ্জলির যোগসূত্র ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মনোযোগ হল মনকে যখন তখন যেখানে সেখানে ছুটে বেড়াতে না দিয়ে তার গতিকে নিয়ন্ত্রণ করা। ভাবুন, আপনি পড়তে বসেছেন, কিন্তু 5 মিনিট পর মনে হলো মোবাইলটা একবার দেখে নিই। তারপর একটা নোটিফিকেশন, তারপর সোশ্যাল মিডিয়া, তারপর অন্য একটা চিন্তা, তারপর পুরনো কোনো ঘটনা মনে পড়ে গেল, তারপর ভবিষ্যৎ নিয়ে চিন্তা। আপনি টেবিলে বসে আছেন ঠিকই, কিন্তু আপনার মন সেখানে নেই। এটাই চিত্তবিক্ষেপ বা মনোযোগে ব্যাঘাত। আর একাগ্রতা বা মনোযোগ হল মনকে আপনি যেখানে রাখতে চান সেখানে রাখতে পারা। স্বামী বিবেকানন্দের ভাষায়, মনকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করতে পারলেই মনের শক্তি বহুগুণ বেড়ে যায়। এখানে একটি সহজ বিষয় বোঝা দরকার। একটি ছোট শিশু যখন পড়তে শেখে, সে প্রতিটি অক্ষর আলাদা করে দেখে। অ, বর্গীয় জ, গ, র। তারপর ধীরে ধীরে সে পুরো শব্দটিকে একসঙ্গে চিনতে শেখে। অজগর। আরও অভ্যাস হলে একটি সম্পূর্ণ বাক্য এক ঝলকেই সে বুঝতে পারে। তারপর একটি অনুচ্ছেদের মূল বক্তব্য ধরতে পারে। আর অত্যন্ত প্রশিক্ষিত মন আরও বড় একটি চিন্তার পরিকাঠামো একসঙ্গে আত্মস্থ করতে পারে। অর্থাৎ অগ্রগতি শুধু দ্রুত পড়ার মধ্যে নয়, অগ্রগতি হল একসঙ্গে বেশি জ্ঞান স্মৃতিতে গ্রহণ করার ক্ষমতায়। এই কারণেই স্বামীজির অসাধারণ পড়ার ক্ষমতাকে শুধু ফটোগ্রাফিক মেমোরি বলে ব্যাখ্যা করলে বিষয়টি অসম্পূর্ণ থেকে যায়। বরং
এটিকে বলা উচিত মনোযোগ, বোধশক্তি, স্মৃতিশক্তি এবং গভীর মানসিক শৃঙ্খলার সমন্বয়। কিন্তু মনোযোগের প্রথম শর্ত কি? শুধু জোর করে মনকে আটকে রাখলেই মনোযোগ আসে না। মন যদি ভিতর থেকে অশান্ত হয়, তাহলে তাকে বাইরে থেকে যতই চাপ দেওয়া হোক, সে বারবার অন্যত্র ছুটে যাবে। এই কারণেই ভারতীয় যোগ দর্শনে আসে একটি গুরুত্বপূর্ণ ধারণা, চিত্তশুদ্ধি, অর্থাৎ মনের পরিশুদ্ধি। রাগ, ভয়, লোভ, অস্থিরতা, অতিরিক্ত আকাঙ্ক্ষা, অপরাধবোধ, ঈর্ষা, এই সমস্ত মানসিক তরঙ্গ মনকে অস্থির করে। একটি শান্ত জলাশয়ের জলে যেমন আকাশ পরিষ্কারভাবে প্রতিফলিত হয়, তেমনি শান্ত মনে জ্ঞানও স্পষ্টভাবে প্রতিফলিত হয়। স্বামী বিবেকানন্দ পতঞ্জলির যোগসূত্র ব্যাখ্যা করতে গিয়ে মনকে এমনভাবে নিয়ন্ত্রিত করার কথা বলেছেন যাতে তার শক্তি একদিকেই প্রবাহিত হতে পারে। তাই মনোযোগের প্রথম শিক্ষা মনকে শুধু নিয়ন্ত্রণ নয়, মনকে পরিশুদ্ধ করতে হবে। এবার আসি তার আরও এক গভীর শিক্ষায়। মনের মধ্যেই প্রথম তৈরি হয় জগৎ। একজন ভাস্কর যখন পাথরের সামনে দাঁড়ান, তখন তিনি এলোমেলোভাবে পাথর কাটেন না। প্রথমে তার মনে তৈরি হয় মূর্তির একটি রূপ। তারপর হাতুড়ি ও ছেনি দিয়ে তিনি পাথর থেকে অপ্রয়োজনীয় অংশ সরাতে থাকেন। অর্থাৎ আগে মানসিক প্রতিচ্ছবি, পরে তার বাস্তবিক রূপায়ণ। একজন শিল্পী প্রথমে মনের মধ্যে ছবিটি দেখতে পান। একজন বিজ্ঞানী প্রথমে মনের মধ্যে গবেষণা প্রকল্প তৈরি করেন। একজন স্থপতি প্রথমে মনে মনে বাড়ির নকশা তৈরি করেন। একজন সমাজ সংস্কারক প্রথমে তার মনে একটি নতুন সমাজের স্বপ্ন দেখেন। তারপর সেই ধারণা কাজের মাধ্যমে বাস্তবে রূপায়িত হয়। এই অর্থে বলা যায়, মানুষের প্রতিটি বড় সৃষ্টি প্রথমে মনের ভেতরেই জন্ম নেয়। তাই যে মানুষ নিজের মনকে পরিচালনা করতে পারে না, সে নিজের শক্তিকেও সম্পূর্ণভাবে পরিচালনা করতে পারে না। আজ আমাদের হাতে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি তথ্য আছে, কিন্তু তথ্যের সঙ্গে এসেছে চিত্তবিক্ষেপ বা বিভ্রান্তি। একটি ফোনের নোটিফিকেশন আমাদের মনকে ভেঙে দিতে পারে। একটি শর্ট ভিডিও থেকে আরেকটি শর্ট ভিডিও, একটি ট্যাব থেকে আরেকটি ট্যাব, একটি চিন্তা থেকে আরেকটি চিন্তা। মন যেন সারাক্ষণ এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছে। ফলে আমরা অনেক কিছু দেখছি, কিন্তু খুব কম জিনিস গভীরভাবে গ্রহণ করছি। আর এখানেই স্বামী বিবেকানন্দের শিক্ষা আজকের পৃথিবীতে এত গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন, "There is no limit to the power of the human mind." তাঁর এই ধারণাটির ভাবার্থ হল, মানসিক শক্তি অবিশ্বাস্য সামর্থ্য অর্জন করতে পারে, কিন্তু সেই শক্তিকে এক জায়গায় আনতে হবে। প্রকৃত শক্তি তখনই আসে যখন আপনি আপনার বিক্ষিপ্ত চিন্তা বন্ধ করে একটিমাত্র লক্ষ্যের উপর সমস্ত মনোযোগ নিবদ্ধ করেন। এবার আসি উপনিষদের সেই অসাধারণ তীরধনুকের উপমায়। মুন্ডক উপনিষদে বলা হয়েছে, প্রণব ধনু সরহাত্মা ব্রহ্ম তল্লক্ষ মুচ্যতে। অর্থাৎ ওঙ্কার হল ধনুক, আত্মা হল তীর, ব্রহ্ম হল লক্ষ্য। তারপর বলা হচ্ছে, অপ্রমত্তেনা বেদ্ধব্যং। অসতর্ক না হয়ে সম্পূর্ণ সতর্কতার সঙ্গে লক্ষ্যভেদ করতে হবে। আর শেষে সরবৎ তন্ময় ভবেত। তীর যেমন লক্ষ্যভেদ করে লক্ষ্যের সঙ্গে একাত্ম হয়ে যায়, তেমনি সাধকের মনকেও লক্ষ্যে সম্পূর্ণভাবে নিমগ্ন হতে হবে। কি অসাধারণ উপমা! একটি তীর যদি একসঙ্গে 10টি লক্ষ্যের দিকে ছুটতে চায়, সে কোনো লক্ষ্যেই পৌঁছবে না। কিন্তু একটি তীর, একটি লক্ষ্য, একটি দিক, একটি গতি, একটি আঘাত, এটাই একাগ্রতা। এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করতে খুব সাধারণ 4টি ধাপ দিয়ে শুরু করা যায়। প্রথমত, লক্ষ্য স্পষ্ট করুন। কাজ শুরু করার আগে নিজেকে বলুন, আগামী 1 ঘন্টায় আমি ঠিক কি সম্পূর্ণ করব।
অস্পষ্ট লক্ষ্য মনকে বিক্ষিপ্ত করে দেয়, স্পষ্ট লক্ষ্য মনকে কেন্দ্রীভূত করে। দ্বিতীয়ত, মনোযোগের ব্যাঘাত, চিত্তবিক্ষেপ বা বিভ্রান্তি বন্ধ করুন। একসময় একটি কাজ করুন, কারণ মাল্টিটাস্কিং অনেক সময় দক্ষতা নয়, মনোযোগের বিভাজন ঘটায়। ফোন সাইলেন্ট করুন, অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ করুন। তৃতীয়ত, মনকে ধীরে ধীরে প্রশিক্ষণ দিন। প্রথম দিনেই 1 ঘন্টার গভীর একাগ্রতা চাইবেন না। 10 মিনিট, তারপরে 15, তারপরে 20, ক্রমশ সময় বাড়ান। যেমন শরীরের পেশি নিয়মিত ব্যায়ামে শক্তিশালী হয়, তেমনি মনোযোগও অভ্যাসে শক্তিশালী হয়। চতুর্থত, একটি কাজের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করুন। বই পড়লে শুধুই বই পড়ুন, লিখলে শুধুই লিখুন, ধ্যান করলে শুধুই ধ্যান করুন, সংসারের কাজ করলে শুধু তাই করুন। নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমার মন কোথায়? তারপর মনকে ফিরিয়ে আনুন, বারবার, আবারও। বারংবার এই ফিরিয়ে আনাটাই মানসিক প্রশিক্ষণ। পরিশেষে বলি, স্বামী বিবেকানন্দের জীবন আমাদের শুধু বেশি বেশি জ্ঞান অর্জনের শিক্ষা দেয় না। তিনি শিখিয়েছেন, জ্ঞানার্জন কোনো শক্তি নয়, যতক্ষণ না মন সেই জ্ঞানকে ধারণ করতে সক্ষম হয়। মন বিক্ষিপ্ত অবস্থায় থাকলে শক্তি ছড়িয়ে যায়, মন একাগ্র হলে শক্তিও এক জায়গায় কেন্দ্রীভূত হয়। আর সেই একাগ্র শক্তি জ্ঞানকে গভীর করে, কাজে দক্ষ করে, চরিত্রকে শক্তিশালী করে এবং আধ্যাত্মিক জীবনে মানুষকে অন্তর্মুখী করে তোলে। তাই আজ থেকে একটি ছোট অভ্যাস শুরু করা যাক। যখনই কোনো কাজ শুরু করব, নিজেকে বলবো, আমার মন এখন এখানে। তারপর কাজটি করব। একটি লক্ষ্য, একটি মন, একটি দিক, একটি সম্পূর্ণ প্রয়াস। কারণ স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী আমাদের মনে রাখা উচিত। মনকে জয় করতে পারলে মনই হয়ে উঠবে আমাদের সবচেয়ে বড় শক্তির উৎস। আর সেই কারণেই ফোকাস ইজ নট মেয়ারলি আ প্রোডাক্টিভিটি স্কিল, ইটস আ ফর্ম অফ মাস্টারি ওভার ওয়ানসেলফ। মনোযোগ কেবলমাত্র কোনো দক্ষতা নয়, এটি হল সম্পূর্ণ আত্মনিয়ন্ত্রণ বা নিজের উপর কর্তৃত্ব অর্জনের একটি মাধ্যম। জয়তু স্বামী বিবেকানন্দ।